নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাথার রহস্য। শেষ বয়সে একসঙ্গে থোক ২,০০০ টাকা হারানোর পর পতিতপাবনের মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। বেচারি গরিব মানুষ, সারা জীবন সামান্য মাইনে চাকরি করে অতি কষ্টে ছেলেদের মানুষ করেছে। ধার কর্জ করে স্ত্রীর গয়না বেচে মেয়ে দুটির বিবাহ দিয়েছে। জীবনে একটিবারের জন্য কোনোদিন ২,০০০ টাকা নিজের বলে দাবি করতে পেরেছে কিনা সন্দেহ। পেনশন নেওয়ার পর মাসে মাসে ৩৭ টাকা পেনশন আর জীবন বিমার ওই ২,০০০ টাকা ছাড়া পতিতপাবনের আর কিছুই ছিল না। টাকা তো নয়, গায়ের রক্তের চেয়েও বেশি। কলকাতা শহরের ভোজবাজিতে ১ মিনিটের মধ্যে সেই টাকাটা যে কোথায় উড়ে গেল, ব্যাপারটা যে কি হয়েছিল বাড়ির লোকে ঠিক জানে না। নন্দীগ্রামে পতিতপাবনের বাড়ি। পাওনা টাকাটা আদায় করে ব্যাংকে জমা দিয়ে আসবার জন্য সে কলকাতায় গিয়েছিল। ৩ দিন পরে সে গম্ভীর মুখে বাড়ি ফিরে এলো। জীবনযুদ্ধে হাসি খুশি ভাবটা পতিতপাবনের অনেকদিন উবে গেছে। তবু সাধারণত সে এরকম খাপছাড়া গাম্ভীর্যের ধার ধারে না। চোখের চাউনিও যেন একটু কেমন কেমন। স্ত্রী অন্নপূর্ণা জিজ্ঞাসা করল, টাকা পেলে? হ্যাঁ, পেয়েছি। কোন ব্যাংকে জমা দিলে? সরকারি ব্যাংকে তো? পতিতপাবন আশ্চর্য হয়ে বলল, ব্যাংকে জমা দেব কেন? আমি কি সেরকম হাবা নাকি? পুঁতে রেখেছি। পুঁতে রেখেছ? কোথায় পুঁতে রেখেছ? তা দিয়ে তোমার কি দরকার? যেখানে হোক রেখেছি। তারপর ধীরে ধীরে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল। টাকাটা পতিতপাবন যথারীতি আদায় করেছিল। তারপর কি যেন হয়েছে। টাকাটা হয় কোথাও পড়ে গেছে, নয় কেউ পকেট মেরেছে, আর নয় ভাঁওতা দিয়ে বাগিয়ে নিয়েছে, নয় অন্যভাবে গিয়েছে চুরি। বাড়ি ফেরবার পরদিন পতিতপাবনের মাথাটা কিছুক্ষণের জন্য একটু সাফ হয়ে এসেছিল। সেই সময় তার কথাবার্তা থেকে এই পর্যন্ত অনুমান করা গিয়েছে। বড় ছেলে মাধব যা করার ছিল করে দেখল। বাপকে জেরা করল ঘণ্টার পর ঘণ্টা। যে টিনের সুটকেস সঙ্গে নিয়ে পতিতপাবন কলকাতায় গিয়েছিল, তন্ন তন্ন করে সেটি খোঁজাখুঁজি করল। কলকাতা গিয়ে এখানে ওখানে ছোটাছুটি করল। তারপর বাড়ি ফিরে বিষণ্ণ মুখে মাথা নেড়ে বলল, ও টাকা গেছে মা। অন্নপূর্ণা কাঁদতে লাগল। কি অদৃষ্ট করেই জন্মেছিলাম আমি! টাকাকে টাকা গেল, এদিকে আবার কি সর্বনাশ হলো দেখ। হ্যাঁ রে মাধু, টাকার শোকে মানুষ কি সত্যি পাগল হয়ে যায়? হ্যাঁ রে, আস্তে আস্তে কমে যাবে তো। মাধব মুখ খিঁচিয়ে বললে, যাবে না, ও তো বাবার ঢং। টাকাগুলো বিসর্জন দিয়ে এসে কি আর করেন? মাথা খারাপ হওয়ার ভান করছেন। অন্নপূর্ণা আরও বেশি কাঁদতে কাঁদতে বলল, তোরও মাথা খারাপ হয়েছে মাধু, নইলে ওর নামে তুই অমন কথা বলিস? ঢং করবার মানুষ উনি। মাধব মুখ ভার করে বলল, আমি এবার কাগজ বার করব কি দিয়ে? কত বললাম বাবা আমি সঙ্গে যাই, অতগুলি টাকা তুমি একা সামলাতে পারবে না। তখন সে কথা কানে তোলা হলো না। এবার কি করব আমি? কাগজের জন্য কার কাছে গিয়ে হাত পাতবো? এদিকে এমন সর্বনাশ হয়ে গেল, আর কাগজের ভাবনাটাই তোর কাছে বড় হলো মাধু? হবে না জানো, এ সময় আমার মনের মতো একটা মাসিক বের করতে পারলে 1 বছরে বড় লোক হয়ে যেতাম। এবার অন্য লোকে মেরে নেবে। ২,০০০-এর মধ্যে ৫০০ টাকা মাধবকে দেওয়ার কথা ছিল। সেই শোকেই তাকে বিশেষ রকম কাবু হয়ে পড়তে দেখা গেল। আর স্বামীর রকম সকম দেখে অন্নপূর্ণার যত বুক ধড়পড় করতে লাগলো, অবিবাহিতা কন্যা পুঁচকির দিকে চেয়ে তত উথলে উঠতে লাগলো তার টাকার শোক। পতিতপাবন জিজ্ঞাসা করে, কাঁদছ কেন? অন্নপূর্ণা বলে,
ওগো, আমাদের পুঁচকির বিয়ে দেব কি করে? পতিতপাবন আশ্চর্য হয়ে বলে, পুঁচকির বিয়ে? সেদিন না পুঁচকির বিয়ে দিলাম, আবার বিয়ে কিসের? মাধবের বউ শাশুড়ির দেখা দেখে এতক্ষণ যে চোখ মুছছিল, এবার খিলখিল করে হেসে ফেলে মুখে আঁচল চাপা দেয়। বেকারের বউ, কিন্তু সংসারের ভাবনা চিন্তা না থাকায় আর নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু না থাকায় সংসারে হাসি কান্নার স্রোতেই গা এলিয়ে ভেসে বেড়ায়। তবে একটা আশ্চর্যের বিষয় এই, পরের দেখা দেখি সে কাঁদে বটে, হাসির কথায় হাসে কিন্তু নিজে নিজেই। পতিতপাবন হাঁকতে আরম্ভ করে, পুচকি, পুচকি। পেছন থেকে সামনে এসে পুঁচকি বলে, কি বাবা? তুই কেমন মেয়ে রে পুচকি? 2 বছর আগে অত খরচপত্র করে তোর বিয়ে দিলাম, আবার তোর বিয়ে কিসের? ইয়া কি পেয়েছিস নাকি? ঠাহর করে দেখে পতিতপাবন রেগে আগুন হয়ে যায়। সিঁদুর দিসনি যে তুই? কেন দিসনি হারামজাদি? আর একবার আমার দফা নিকেশ করবার মতলব করেছ না? একবারে স্বাদ মেটেনি। মেজ ছেলে যাদব অদূরে দাঁড়িয়েছিল। সে চোখের ইশারা করতে হতভম্ব পুঁচকি পালিয়ে যায়। পতিতপাবন নিজের মনে বিড়বিড় করে বকতে থাকে যে সে আর পেরে উঠল না। এত কষ্টে যদি বা 1002 টাকা জোগাড় করেছে, সকলের নজর ওই টাকাটার ওপরে। ওটা যতক্ষণ না শেষ করতে পারছে, কারো আর স্বস্তি নেই। যাদব বলে, তোমার টাকা কোথায় পোঁতা আছে আমরা কেউ তো তা জানিও না বাবা। জানবার জন্য মতলব তো বাগাচ্ছ 1000 রকমের। তাই বা কেন বাগাবো? টাকা দিয়ে আমাদের কি দরকার? তোমার টাকা যেখানে আছে সেখানেই থাক। মাথার ভেতরে যার গোল বেঁধেছে, কে তাকে বোঝাবে? এ বাড়িতে সকলের চেয়ে মাথাটা বেশি পরিষ্কার যাদবের। সংসারে মানুষের কাণ্ড কারখানাগুলি সে যেমন বুঝতে পারে, বোঝাতেও পারে তেমনি। জোরালো একটি ব্যক্তিত্ব থাকার জন্য তার কথাগুলি লোকে বুঝতেও চায়, কিন্তু বাপকে বোঝাতে গিয়ে সেও হার মেনে যায়। তার বিকৃত মাথাটা কিছুতেই ছেলের ভালো মাথাটার এই ভাব স্বীকার করতে চায় না। এক একটা সূত্র ধরে এক একদিকে নিজের বিকৃত কল্পনার রথটি চালাতে থাকে। তার সমস্ত বিকারের ভিত্তি ওই 2000 টাকা। কঞ্চুলোয় গেছে সে টাকা ভগবান জানেন। দিবারাত্রি তার মনের মধ্যে ওই টাকার চিন্তা পাক খেয়ে বেড়ায়। কখনো নিজের মনে ভাবে, কখনো ভাবনাগুলি শুনিয়ে বেড়ায় 10 জনকে। অন্য লোকে নিজেদের মধ্যে যখন যে বিষয়েই আলোচনা করুক, পতিতপাবন সে আলোচনায় যোগ দিলে 2000 টাকার কথা টেনে আনে। যে টাকাটা সে পুঁতে রেখেছে, আর যে টাকাটার দিকে পৃথিবী শুদ্ধ সকলের লোভ, আর যে টাকাটা দিয়ে সে একদিন এই করবে, ওই করবে, তাই করবে। টাকাটা যদি কোথাও পড়ে গিয়ে থাকে, আর এমন যদি কেউ পেয়ে থাকে যে দাঁতে দাঁত ঘষে 2000 টাকার লোভ সামলাতে পারে, এই আশায় কয়েকটা কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কেমন করে একটা বিজ্ঞাপন চোখে পড়ে যাওয়ায় পতিতপাবন চোটেই লাল। মাধবকে ডেকে বলল, কে দিয়েছে বিজ্ঞাপন? তুই? হ্যাঁ, এই ভাবলাম যদি কেউ কুড়িয়ে পেয়ে থাকে। কুড়িয়ে পেয়ে থাকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, বলছি পুঁতে রেখেছি, কুড়িয়ে পাবে কি করে? হ্যাঁ, পুঁতে রেখেছ তো বুঝলাম। বুঝলাম? কি বুঝলাম? বল পাজি, বুঝলাম মানে কি? তোকে বলতে হবে। পুঁতে যদি রেখে থাকো, দেখাও দেখি কোথায় পুঁতে রেখেছ। একবারটি শুধু দেখাও, তারপর তোমার যেখানে খুশি রেখে দিও। টু শব্দটি করব না। খালি মুখে বললেই তো হবে না পুঁতে রেখেছি। রাগে পতিতপাবনের মুখের চামড়া কুঁচকে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, তুই একবারে শয়তানের অ্যাক্সেস মাধু, বজ্জাতের অ্যাক্সেস। ভেবেছিস এমনি ফিকির করে টাকার খোঁজটা জেনে নিবি? বটে। বিজ্ঞাপন বন্ধ করে দে মাধু, ভালো চাস তো। আর শোন, বলি তোকে, খবরদার আমার টাকার কথা তুই মুখে আনবি না। আমার টাকা আমি যা খুশি করব, তোর কি? যাদবও ভেবেচিন্তে টাকার সম্বন্ধে উচ্চবাচ্য করতে বাড়ির লোককে বারণ করে দিল। মিছামিছি পতিতপাবনকে উত্তেজিত করে তুলে লাভ কি? ক্ষতি যা হবার তা তো হয়েইছে, আর তা ফিরবে না। টাকাটা যে কোথাও পোঁতা আছে এই ভুল ভেঙে গেলে
বরং পতিতপাবনের মাথা আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা। তার চেয়ে তার এই ভুল ধারণাতে সায় দিয়ে চলাই সকলের উচিত। হয়তো ধীরে ধীরে একদিন সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অন্য ছুতোয় অন্য পরিচয়ে বাড়িতে এসে একজন ডাক্তার একদিন পতিতপাবনের ব্যাপারখানা দেখে গেলেন। বললেন যে হঠাৎ মনে আঘাত লেগে যে পাগলামি আসে সেটা সাধারণত স্থায়ী হয় না, আস্তে আস্তে চলে যায়। এমনও অনেক দেখা গিয়েছে যে একবার একটা আঘাতে হঠাৎ যে বদ্ধ পাগল হয়ে গিয়েছে, আর একবার অন্য একটা আঘাতে তেমনি হঠাৎ সে হয়ে উঠেছে সুস্থ। যাদব বুঝি সেই পাগলের গল্প জানে না? সিঁড়িতে পা পিছলে পড়ে মাথা ফেটে যে অজ্ঞান হয়েছিল 3 দিন, তারপর যখন জ্ঞান ফিরে এলো একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ। বড় আশ্চর্য জিনিস মানুষের মাথাটা, বড় খাপ ছাড়া, বড় রহস্যময়। কিসে যে কখন কি হয় কারো তা বলবার ক্ষমতা নেই। ডাক্তারির পর একটু কবিরাজি চিকিৎসা হলো। কখনো একটু ভালো মনে হলো পতিতপাবনকে, কখনো মনে হলো পাগলামি যেন বেড়ে গেছে। কিন্তু বিশেষ কিছু উন্নতি কোনো চিকিৎসাতেই দেখা গেল না। বাড়ির সকলের মন খারাপ হয়ে রইল এবং উপদেশ ও পরামর্শ দেবার মস্ত একটা বিষয়বস্তু জুটে গেল পাড়ার লোকেদের। পূজা, মানত ও মাদুলির মধ্যে পূজা আর মানতগুলিই দেখা গেল সম্ভব। পতিতপাবনকে মাদুলি ধারণ করানোর কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। কে তাকে বলবে যে তোমার মাথা খারাপ হয়েছে, এই মাদুলিটা ধারণ করো, সেরে যাবে? ভয়ানক কিছু করবার ঝোঁকও পতিতপাবনের আসে না। কতকগুলি বিষয়ে মাথাটাও সে মোটামুটি ঠিক রেখে চলে, এই যে একটা ভরসার কথা। অন্য পাগলের মতো বেঁধে রাখতে হলেই হয়েছিল। প্রত্যেক মাসের 1 তারিখে নিয়ম মতো পেনশনটাও সে নিয়ে আসে, সময় মতো স্নানাহার করে। সংসারের স্বাভাবিক গতিতে এমন বাধা জন্মায় না যে জন্য সকলকে ব্যতিব্যস্ত হয়ে উঠতে হয়। রাত্রে যদি না ঘুমায় অন্য কারো ঘুমের সে ব্যাঘাত করে না। বিড়বিড় করে যখন যা বকে, এত আস্তে জড়িয়ে জড়িয়ে কথাগুলি বলে যে সাধ করে কান পেতে না শুনলে কারোর শোনবার দরকার হয় না। দাড়ি গোঁফে পতিতপাবনের মুখখানা একরকম ঢেকে গেছে। তার চোখের দিকে চাইলে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হয়। কেমন একটা জটিল দুর্বোধ্য রহস্য তার দুটি চোখে একটা অস্বাভাবিক বিচ্ছিন্ন জ্যোতির মতো ঘনিয়ে এসেছে। শিশুর চোখে যেন ফুটে আছে শ্মশানচারী কাপালিকের দৃষ্টি। পাগলামি পাগলের নিজস্ব বৈশিষ্ট্য। পতিতপাবনের পাগলামি এমন বেমানান মনে হয়, এ অস্বাভাবিকতা যেন তার পক্ষে একান্ত অস্বাভাবিক, অনুচিত কিছু। যাদব বলে, বাবা ভালো হয়ে যাবে মা। আমার যেমন অদ্দেষ্ট। সত্যি ভালো হয়ে যাবে। আমি একটা বুদ্ধি করেছি। কোনো রকমে আমি যদি 2000 টাকা জোগাড় করতে পারতাম। মাধব একটা 50 টাকার চাকরি জোগাড় করতে পারল বটে। যাদবের পক্ষে 2000 টাকা জোগাড় করার কোনো ভরসাই দেখা গেল না। মাধবের চাকরি হওয়ায় ভেবে চিনতে যাদব আর পড়া ছাড়ল না। কলকাতায় এক কাকার অমত সত্ত্বেও তার বাসায় উঠে কলেজের কাটা নামটা জোড়া লাগিয়ে ভয়ঙ্কর পড়া আরম্ভ করে দিলে। পড়ে পড়ে মরে গেলেও টাকা হয় না যাদব তা জানে, কিন্তু কি আর করা যায়, আর কোনো পথের সন্ধান তো সে রাখে না। কাকার বাড়ি 5 ফরমাস খাটতে বললে যাদব খাটে না, গালাগালি দিলে শোনে না, খেতে না ডাকলে নিজে পাত পেড়ে বসে খায়, আর সপ্তাহে 200 ওজন কমানোর মতো পড়ে। এমন অসাধারণ ভালো একটি ছেলে বাড়িতে থাকলে যদি বাড়ির পাটবিমুখ আড্ডাদারি ছেলে দুটির কিছু ভালো হয়, এই আশায় কাকার বাড়ির সকলে শেষে যাদবের অপরাধগুলি ক্ষমা করে ফেলে। এমনকি কাকিমা একদিন মুখখানা হাসি হাসি করে পর্যন্ত বলে, আচ্ছা বাবা তুই পড়, তোকে আর বাজারে যেতে হবে না। ধরাবাঁধা একটা নিয়মই আছে যে পড়তে পড়তে যে যত রোগা হতে পারবে সে তত ভালোভাবে পাশ করবে। সুতরাং যাদবের পরীক্ষার ফলটা হয় চমৎকার। গ্র্যাজুয়েটত্ব অর্জন করে বিশ্ববিদ্যালয়ে নাম লিখিয়ে যাদব পণপ্রথার বিরুদ্ধে যত আন্দোলন উঠেছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ভালো মেয়ে যদি পাওয়া যায় তো ভালোই, যদি না পাওয়া যায় তাতেও ক্ষতি নেই। আর সমস্ত তার গণ্ডায় গণ্ডায় বুঝে পাওয়া চাই, আর চাই নগদ টাকা থোক 2000। 1999 হলেও চলবে না,
পুরোপুরি 2000। যাদবের ভাবসাব দেখলেও যেন কেমন কেমন লাগে। যেমন চেহারা ছিল, স্বভাব ছিল, সেরকম চেহারাও নেই, স্বভাবও নেই। আগাগোড়া বদলে গেছে। শান্তশিষ্ট ধীর প্রকৃতির ছেলেটার মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য এসেছে, বোঝা যায়। জীবনটা যার কাছে এতদিন ছিল সহজ ও সাধারণ, হঠাৎ তার যেন জীবন সম্বন্ধে গুরুতর একটা নেশা জন্মে গেছে। সহজ বুদ্ধি বিবেচনার মধ্যে মাথা তুলেছে জোরালো ভাব প্রবণতা। মাধব বলে, তুই বড় বেয়ারা যদু, নিজের বিয়ের সম্বন্ধে এমন করে। যাদব বলে, তুমি বোঝো না দাদা, বিয়ের জন্য বিয়ে করছি নাকি আমি, টাকার জন্য। টাকার জন্য বিবাহ করলে নিজের বিবাহ সম্বন্ধে যতদূর খুশি নির্লজ্জ হওয়া যায়, এইরকম একটা ধারণা যাদবের মনে আছে। সে তাই মহোৎসাহে নিজের বিবাহের কথা আলোচনা করে, দেনা পাওনার ফর্দ দাখিল করে। ফর্দ দেখলেই বোঝা যায় 1000 কমে মেয়ের বাপের আর রেহাই নেই। তা হোক, বাড়িঘর না থাক, বাড়ির অবস্থা ভালো না হোক, ছেলের বাপের মাথার ব্যারাম থাক। পরীক্ষা পাশ করতে তো ছেলে অসাধারণ পটু। ঘটক একেবারে 5000 টাকার এক বলি এনে হাজির করে। ভদ্রলোক নগদ দিতে রাজি থাকেন 3000। ঘটকের 300 বাদ দিলে যা থেকে বাকি থাকবে 2700। যাদব বলে, ঠিক, এই তো চাই। ছেলের বিবাহেও যে টাকা খরচ হয়, এটা এতদিন তার খেয়াল হয়নি কেন ভেবে সে আশ্চর্য হয়ে যায়। এই বেশ হয়েছে। 700 টাকা যা বেশি পাওয়া গেল, সেই টাকার মধ্যেই বৌভাত ইত্যাদির খরচ মিটে যাবে। হাতে থাকবে পুরোপুরি 2000। কেবল 2000 টাকা নগদ নিলে যে কাজের জন্য এত কাণ্ড করা, সেই কাজটাই যে তার হতো না। 2000-এর কত খরচ হয়ে যেত কে জানে। যথারীতি বিবাহ হয়ে গেল। বউ অবশ্য সুবিধার হলো না, সব দিকে সুবিধা হয়ও না। রং একটু কালো, বউয়ের দেহ একটু স্থূল, মুখখানা একটু চ্যাপ্টা, আর বাঁ চোখটা এত ছোট যে এ চোখে তার দৃষ্টি নেই। নামটা পর্যন্ত ভালো নয় বউয়ের, কালিদাসী। যাদব আগেই মেয়ে দেখেছিল, তবু বিবাহের রাত্রে চোখে পলক ফেলতে তার যেন একটু কষ্টই হতে লাগল। উপবাস আর অনিদ্রায় যেরকম হয়, তার চেয়ে অন্যরকম কষ্ট। তোমার ঘুম পেয়েছে? বউ মাথা নাড়ল। তোমার গালে কাটা দাগটা কিসের? ফোড়া হয়েছিল। বোঝা গেল মেয়ে দেখার সময় যেমন মনে হয়েছিল, বউয়ের গলা তার চেয়েও কর্কশ। অতিরিক্ত লজ্জার ভেজালটা উপে গেলে ও গলার স্বর কেমন শোনাবে কে জানে। একটা নিঃশ্বাস ফেলতে গিয়ে নিঃশ্বাসটা যাদব চেপে গেল, কিন্তু প্রকাণ্ড হাইটাকে কোনো মতেই দমন করা গেল না। বৌভাতের হাঙ্গামা চুকে যাওয়ার পরদিন সকালবেলা পতিতপাবন বাড়ির সামনের দাওয়ায় বসে গম্ভীর মুখে তামাক টানছিল। বাড়িতে বিবাহের গণ্ডগোল শুরু হওয়ার পর থেকে সে কেমন চুপচাপ হয়ে এসছিল। কেমন এক প্রকার বিস্মিত দৃষ্টিতে গভীর মনোযোগের সঙ্গে সকলের চলাফেরা হইচই লক্ষ্য করে দেখছিল। কাল সারাদিন সে যেখানে ভোজ রান্না হচ্ছিল, সেইখানে একখানা পিঁড়ি পেতে বসে কাটিয়ে দিয়েছে। সন্ধ্যার পর থেকে বারান্দার এক কোণে একটা টুলে ঠায় বসে থেকেছে অনেক রাত অবধি। বাড়ির লোক অথবা নিমন্ত্রিতরা কেউ কথা কইলে কথার জবাবও দেয়নি। আজ সকালে অনেক দেরিতে উঠে নীরবে প্রাতকৃত্য সেরে চা জলখাবার খেয়ে বাইরে এসে বসেছে। চা সে কোনোদিন খায় না, আজ চেয়ে খেয়েছে। সকলে একটু অবাক হয়ে ভেবেছে যে না জানি এ আবার তার কোন নতুন ধরনের পাগলামির পরিচয়। তামাক টানতে টানতে সে কি ভাবছিল সেই জানে। পুঁচকি এসে অত্যন্ত উত্তেজিতভাবে বলল, বাবা বাবা, শিগগির এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে পুচকি? হুঁকো রেখে ব্যস্তভাবে পতিতপাবন উঠে দাঁড়ালো। পুঁচকির সঙ্গে উঠোনে এসে দেখতে পেল উঠোনের এক কোণে যাদব শাবল দিয়ে মাটি খুঁড়ছে, আর চারিদিকে দাঁড়িয়ে হাঁ করে সকলে তাই চেয়ে দেখছে। কাছে গিয়ে পতিতপাবন জিজ্ঞাসা করল, কি হয়েছে রে যদু? যাদব বলল, বাবা, তোমার সেই 2000 টাকা খুঁজে পেয়েছি।
ওই বাঁশ পুঁতবে বলে কানাই এখানে গর্ত খুঁজছিল, হঠাৎ কিসে যেন শাবল লেগে শব্দ হলো টং। বলতে বলতে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে যাদব একটা বড় কাঁসার ঘটি বের করে আনলো। ঘটির মুখ শিলমোহর করা। এর মধ্যে তোমার সেই 2000 টাকা রেখেছিলে তো? পতিতপাবন খানিকটা হতবম্বের মতো বলল। আমার সেই 2000 টাকা? পতিতপাবন এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, ভ্রু কুঁচকে কি যেন ভাববার চেষ্টা করে। আমার সে টাকা এখানে কোত্থেকে আসবে? সে টাকা তো ব্যাংকে জমা দেওয়ার সময় চুরি গিয়েছে। সকলে স্তম্ভিত বিস্ময়ে পতিতপাবনের মুখের দিকে চেয়ে রইল। যাদব শুষ্ক মুখে বলল, হ্যাঁ, তা তুমি যে বলো টাকা পুঁতে রেখেছ? পতিতপাবনের কুঁচকোনো ভ্রু আরও বেশি কুঁচকে গেল। সে চিন্তিতভাবে বলল, বলি নাকি, আমারও এরকম একটা কথা মনে হচ্ছিল। মাথাটা আমার যেন একটু কেমন কেমন লাগছিল কদিন থেকে। আমার অসুখ বিসুখ কিছু করেছিল নাকি রে? যাদব উঠে দাঁড়িয়েছিল। সেখান থেকে সোজা দেখা যায় নতুন বউ মস্ত দেহখানি নিয়ে কৌতূহল ভরে ঘরের চৌকাঠের কাছে এসে দাঁড়িয়েছে। মোটা মোটা আঙুল দিয়ে ঘোমটা ফাঁক করে উঠোনের ব্যাপারটা চেয়ে দেখছে। যাদবের চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি একবার চারিদিকে ঘুরে আসতে দু চোখ তার হয়ে উঠল জবা ফুলের মতো টকটকে লাল। বাপের মুখের দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে সে বলল, অসুখ? তোমার মতো লোকের আবার অসুখ হয়? সব তোমার ঢং। অন্য ছুতোয় অন্য পরিচয়ে বাড়িতে এসে সেই ডাক্তার একদিন যাদবের ব্যাপারখানা দেখে গেলেন। বললেন যে হঠাৎ মনে আঘাত লেগে যে পাগলামি আসে সেটা সাধারণত স্থায়ী হয় না, আস্তে আস্তে কমে যায়। এমনও অনেক দেখা গিয়েছে যে একবার একটা আঘাতে হঠাৎ যে বদ্ধ পাগল হয়ে গিয়েছে, আর একবার অন্য একটা আঘাতে তেমনি হঠাৎ সে হয়ে উঠেছে সুস্থ। পতিতপাবন বুঝি সেই পাগলের গল্প জানে না? সিঁড়িতে পা পিছলে পড়ে মাথা ফেটে যে অজ্ঞান হয়েছিল 3 দিন, তারপর যখন জ্ঞান ফিরে এলো একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ। বড় আশ্চর্য জিনিস মানুষের মাথাটা, বড় খাপছাড়া, বড় রহস্যময়। কিসে যে কখন কি হয় কারো তা বলার ক্ষমতা নেই।